স্টার্ট করে দিই আমরা। ঠিক আছে, ফাইনালি ক্লাস 11 এবং ক্লাস 12 এর সায়েন্স নিয়ে বলবার মতন মানুষ খুব কম আছে, কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং থাকতে তোমাদের এই বিষয়টা নিয়েও চিন্তা করতে হবে না। তোমাদের যারা সায়েন্সের ফিজিক্স বিষয়ে প্রবলেম হয়, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কোনো সাজেস্টিভ মন গড়া প্রশ্ন দিয়ে তোমাদের মন ভোলাতে চাইবো না। আজকের ভিডিওটাতে তোমরা সায়েন্সের রিয়ালিটি বুঝতে পারবে এবং আগামী দিনে যেহেতু সামনেই তোমাদের দুটো ক্লাসেরই পরীক্ষা, সেই দুটো ক্লাসের প্রস্তুতি তোমরা কিভাবে নেবে আর কোন কোন জায়গাগুলোতে তোমাদের একটু আলোকপাত করবার প্রয়োজন আছে, সেই জায়গাগুলোকে আমরা আজকে ধরিয়ে দেব। তাই ওই বিষয়ে এক্সপার্ট আমরা পেয়ে গেছি। দীর্ঘদিন ধরে তিনি এই বিষয় নিয়ে পড়িয়ে আসছেন, ফিজিক্স এক্সপার্ট বলতে পারো। আমরা আমাদের মধ্যে পেয়েছি স্নেহাশিস মল্লিক স্যারকে। তোমরা কিন্তু স্যারের ভিডিও আগেও দেখেছো, এলাবোরেটলি স্যার অনেক কিছু বুঝিয়েছেন। স্যারকে বারবার যদি আমি একটা প্রশ্ন করি, স্যার বলে দেখো সায়েন্সের বিশেষ করে ফিজিক্সের কোনো সাজেশন হয় না, আমি ছেলে মেয়েদেরকে ঠকাতে পারবো না। স্যার নিজের দিক থেকে প্রচুর অনেস্ট। তাই আমি চাইছি, স্যারকে অনেকবার করে বললাম যে ছেলে মেয়েদের তাহলে একটা সঠিক দিশা দেওয়া যাক। তাই কিছু প্রশ্ন তোমাদের হয়ে আমি স্যারকে করব, যে প্রশ্নগুলো উত্তর শুনলে তোমাদের আগামী দিনের পরীক্ষা অনেক ভালো হবে। তো প্রথমেই স্যারকে ওয়েলকাম জানাই। স্যার ওয়েলকাম। ঠান্ডায় কেমন আছেন বলেন? ঠান্ডায় তো হুডিটা নামাতেই পারছি না, খুব ঠান্ডা। তো আমরা প্রশ্ন শুরু করি, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। সায়েন্সের ক্ষেত্রে স্টুডেন্টরা, মানে আমার মনে হয় অনেক স্টুডেন্টরা বছর এই মুহূর্তে এসে মনে করে যে আমার সায়েন্স নেওয়াটা উচিত হয়নি, আমি সায়েন্স পারছি না, আমি কোনো হাওয়ার কারণে আমি নিয়ে ফেলেছি। কোনো স্যার তার নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য ওই ছাত্রটিকে বড় স্বপ্ন দেখিয়ে সায়েন্স নিয়েছেন। এই ছেলে বা এই মেয়েটি এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে কি করা উচিত? যে ভাবছে আমি সায়েন্স নিয়ে পারছি না, আমি অথই সমুদ্রে পড়ে গেছি। এই সমস্যাটা আশা করি 11 এর ক্ষেত্রে হবে না, ওদের অত টেনশন, ওরা বুঝতেই পারছে না। কিন্তু এইচএস এর যদি এরকম হয়, মানে 2 বছর, এবং আমি ব্যক্তিগতভাবে জানি আমার এলাকায় কিছু স্টুডেন্ট আছে যারা 12 এর পরীক্ষাটা দেয়নি এইচএস এর সায়েন্সের ভয়ে। তারা কিন্তু মাধ্যমিকে স্টার পাওয়া স্টুডেন্ট, তারা এইচএস এ পরীক্ষা দেয়নি। তাহলে এই মুহূর্তে তাদের কি করণীয়? মানে যাদের একদম মানে এই লাস্ট 1 মাসের মধ্যে কিছু প্রিপারেশন নিতে হবে এইচএস এর, তাদের ক্ষেত্রে আমি বলবো জাস্ট মডার্ন ফিজিক্সটা খুব ভালো করে পড়ো, কারণ ওটার ওয়েটেজ তোমাদের সব থেকে বেশি। মডার্ন ফিজিক্সের চ্যাপ্টারগুলোতে মার্কস হিসেবে সব থেকে বেশি মার্কস থাকবে কম পড়ে। তো সেই জন্য এই মুহূর্তে যদি তোমাদের 5 নাম্বারটা তুলতে হয়, তাহলে এক্ষেত্রে একটা জিনিস, পড়ে তো নাম্বার পেতে হবে, না পড়ে নাম্বার পাওয়ার কোনো সায়েন্সে কি এখন আর ফেল করার জায়গা আছে? ফেল তো এখন কিছু না লিখলে সেরকম, মানে যদি কিছুই না পারে সেক্ষেত্রে ফেল তো ডাহা ফেল হবেই, এটা কেউ আটকাতে পারবে না। এবং আমি আরো একটা বাজে জিনিস হচ্ছে, ওই অনেক সময় যদি এরকম কেউ মনে করে যে ওখানে গিয়ে যা হবে দেখা যাবে, এই ভরসাটাও আর একটা খুব বাজে রকমের ভরসা। কারণ তোমার হয়তো আশেপাশে যে বন্ধুদের ভরসায় যাচ্ছ, সেও যদি কিছু না পারে তখন কি করবে? সেও দেখা গেল একই ভরসা করে যাচ্ছে, যাই সব দেখা যাবে। কে কারোর দিকে তাকিয়ে আছো, সেও দেখা গেল তোমার দিকেই তাকিয়ে আছে। তখন কে বাঁচে? একে অপরের দিকে তাকাবে চোখে চোখে, তখন হবে সব কিছুই হবে না। তখন ওর জন্য আমি বলবো মডার্ন ফিজিক্স তোমাদের যে পার্টটা, মানে ইউনিট 5 থেকে ইউনিট 10 পর্যন্ত, আলোটাকে বাদ দিলে, ইউনিট 6টা বাদ দিলে, তো ওই মডার্ন ফিজিক্স পার্টটাই এখন সব থেকে বেশি ভালো করে পড়ো, কারণ ওখান থেকে কিন্তু ইজি কোশ্চেন আসে এবং ওখান থেকে অ্যান্সার করাটা তুলনামূলকভাবে সোজা। ওই পার্টটুকু করলে 5 নাম্বারটা, মানে ধরো আমি বইয়ের পেজের হিসাবে বলছি, যদি 1000 পেজের বই হয়, তো তার মধ্যে ধরো 500 পেজ যদি করি, তাহলে এই পেছনের 500 পেজে কিন্তু নম্বর বেশি। আচ্ছা, খুব সুন্দর করে এই পয়েন্টটাকে নোট করবে। সেই জন্য বললাম জায়গাটা, তার মানে সাজেশনের থেকেও দামি কথা স্যার বললেন, কোন পেজগুলো ভালো করে পড়তে হবে। মানে পেছনের দিকে যে চ্যাপ্টারগুলো ইউনিট 5 এর পর থেকে, ওগুলো যেরকম ইউনিট 5 একটাই ইউনিট একটাই চ্যাপ্টার, এবং সেখান থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে, একদম 2-3 পাতার চ্যাপ্টার। তো ওটা যদি আমি খুব ভালো করে পড়ি, ওখান থেকে 3 নম্বর আমার হয়ে যাচ্ছে। তো আগের বছর আমি স্যারের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম এরকম করে, যে কি করে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি কিভাবে বুঝবো। তো পারলে ওই ভিডিওটা গিয়ে একবার দেখে নিও।
ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আচ্ছা, এ তো গেল ওদের পড়তে হবে। আপনি বললেন যে ঠিক আছে শরীর খারাপ হয়েছে, এই সময় ও পাগল হয়ে গেছে, কি করব, পড়তে হবে, ওষুধ খেতে হবে। কিন্তু মানসিক প্রস্তুতি, ওদের মনের জোরটা কে দেবে? ওরা তো ভাবছে ভুল করে ফেলেছে। আর যে যে ভেবে নেয় যে প্রোক্রাস্টিনেশনে চলে যায়, আমি ভুল করে ফেলেছি, তাকে কিন্তু ফিরিয়ে আনা খুব কঠিন কাজ। এই যে প্রোক্রাস্টিনেশন, এই যে শব্দটা মানে মানে ভীষণই ইম্পর্টেন্ট একটা কথা বললেন। সেটা হচ্ছে যে এটার মানেই হচ্ছে বারবার করে একই চিন্তা, একটা লুপের মধ্যে ফেসে যাওয়া, যে আমি বারবার করে ভাবছি আমি কেন নিলাম। তো এই অবস্থায় নিজেকে এটাই প্রশ্ন করতে হবে যে এই যে চিন্তাটা আমি করছি, আমার আদৌ কোনো লাভ হচ্ছে কি? গুড। আমি রোজ এই প্রশ্নটা নিজেকে করছি যে কোনো লাভ, মানে আমি সায়েন্স কেন নিলাম, কি করতে, কার কথা শুনে নিলাম, এখন আমি কিচ্ছু পারবো না, পরীক্ষায় টেনশন হচ্ছে, বইটা ধরলেই ভয় লাগছে, এরকম কিছু হচ্ছে আর কি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, আমি নিজের জীবনের অভিজ্ঞতা বলছি। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, আমার নিজের ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাথমেটিক্স। তো যাই হোক, সেক্ষেত্রে ফিজিক্সের প্রিপারেশনের থেকে ম্যাথ খুব ভালো প্রিপারেশন ছিল, ফিজিক্সটা বরং একটু খারাপ ছিল। তো সেক্ষেত্রে লাস্ট মাসটা আমি আর আমার এক বন্ধু রিতম দুজনে মিলে গ্রুপ স্টাডি করতাম। এবং সেক্ষেত্রে কি করতাম, রেগুলার যেগুলো ছোট ইউনিট সেগুলো একদিনে কমপ্লিট করতাম, আর যেগুলো বড় ইউনিট 2 দিনে কমপ্লিট করতাম। তো এরকম করে আমি আমার মতো পড়ছি, ও ওর মতো পড়ছে, দুজনের পরীক্ষা নিতাম, দুজনকে লিখতে দিতাম, এবং আমরাই আমাদের খাতা চেক করে দিতাম। এইভাবে অ্যাটলিস্ট কিছুটা স্টেপ নেওয়া যেতে পারে। এখন লড়াই সামনে, তো এই অবস্থায় পেছনে ফিরে তাকানোর কিন্তু সময় নেই। নিজেকে বারবার এটাই বোঝাতে হবে যে এখন আমাকে যে করে হোক লড়তেই হবে, পরীক্ষাটা তো আমাকে দিতেই হবে। এবং সেক্ষেত্রে আমার কিন্তু মানে মডার্ন ফিজিক্সে যে জায়গাটা বললাম, তুমি যদি ওই আগের ভিডিওটা দেখে তোমার পছন্দ মতো কোন চ্যাপ্টারটা কম পড়তে হবে কিন্তু মার্কস বেশি, সেইভাবে করে যদি চ্যাপ্টার অ্যান্ড ইউনিটগুলো এখন থেকে তৈরি করা শুরু করো, আমার মনে হয় পাস করার শুধু নয়, অন্তত 40 মার্কস তোলার জন্য 1 মাস না। তাহলে ফিজিক্সে তোমাদের এই চিন্তা ভাবনা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। খুব সুন্দর কথা বললেন, এবং আমি শুনলাম, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম যে ময়দানে যখন নেমেছি একদম যুদ্ধ আমাকে করতে হবে, এখন ফিরে যাওয়া যাবে না, মরে যাই। আর তাছাড়া যদি শুরু করার কোনো ব্যাপার থাকে যে আমি কোথা থেকে শুরু করব, তো সেটাও বলবো যে আপাতত সলভড কিছু পেপারস কিনতে পাওয়া যায়, যে বিগত বছরের প্রশ্নোত্তর সব সলভ করা থাকে। আর তাছাড়া তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ের পেছনে WBC, HSC সালের কোশ্চেনগুলো দেওয়া থাকে, সলভ করাই থাকে। হ্যাঁ, তো সেগুলো নিয়েও আপাতত শুরু করতে পারো, যে আমি আপাতত একটা চ্যাপ্টার ইউনিট ধরে বিগত বছরের প্রশ্নগুলো শুধু সলভ করলে কিছুটা কনফিডেন্স পাবে, তখন চ্যাপ্টারের ভিতরে ঢুকতে পারবে। পরবর্তী প্রশ্নে আসি। স্যার, সবাই মানে আমরাও আর্টসের সাবজেক্টে আমরা আমাদের বিষয়ে ল্যাঙ্গুয়েজ গ্রুপে আমরা সাজেশন দিয়ে থাকি, কিন্তু কমার্স এবং সায়েন্সের বিষয় 10 পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত সবাই খুব রমরমিয়ে সাজেশন দিচ্ছেন। কিন্তু যখন 11-12 এর ব্যাপারটা আসছে, তখন আমরা দেখছি যে যেই স্যার বা যারা দিচ্ছেন তারা কিন্তু আর বেশি ভিডিওস দিচ্ছেন না। কারণটা আপনার কি মনে হয়? আমার যেটা মানে পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে দেখুন, ক্লাস 10 পর্যন্ত সিলেবাসটা একদমই লিমিটেড। তো ওই যে টিভি নাম্বারের যে বইগুলো আমরা পড়াই, তো তার মধ্যে থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হয়তো 10 মার্কস কি 20 মার্কসের আসবে, কিন্তু বাকি যে মানে 90 মার্কসের পরীক্ষার মধ্যে বাকি যে 70 মার্কসের প্রশ্ন, তা মোটামুটি এতদিনে যা প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গিয়েছে তার মধ্যে থেকেই আসে, অঙ্কগুলো বাদ দিলে। তো সেজন্য কি হয়, যখন আমরা সে সমস্ত টপিক পড়াই, তো গদ বাঁধা সে একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, সেখান থেকে সাজেশন দেওয়া যায়। এবার যখন 11-12-এর দিকটা চলে আসছে, আমি ফিজিক্সের কথা বলছি, অন্য কোনো সাবজেক্ট না, পার্টিকুলারলি ফিজিক্স। তো সেক্ষেত্রে কি হয়, এত থিওরিস এবং একটা চ্যাপ্টারে এতগুলো করে থিওরিস, এবং প্রত্যেকটা থিওরি থেকে আলাদা আলাদা অনেকগুলো করে প্যাটার্নের ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকে। তো সেইভাবে যদি দেখা যায়, তো মানে যদি টিচাররা চান যে কোনোদিনও ফিজিক্স পরীক্ষায় আগের ম্যাথ দেবই না, তো তাহলে বহু বছর পর্যন্ত প্রত্যেক দিন এভাবে নতুন প্রবলেমস ক্রিয়েট করা যেতে পারে, যেগুলো আগের কোনো পরীক্ষায় আসেনি। তো সেক্ষেত্রে কি সাজেশনের ব্যাপারটাই তো থাকছে না, মানে বিগত সালের প্রশ্নগুলো আসবার পসিবিলিটিস কমে যাবে। হ্যাঁ, এবার সেখানে আমরা কি করতে পারি, আমাদের সাজেশন এটাই যে আমরা
ওই প্যাটার্নগুলোকে ধরে প্র্যাকটিস করতে পারি, কারণ থিওরি তো আমাকে নতুন কিছু দেবে না। তো থিওরিটা যদি আমার খুব ভালো করে রপ্ত করা থাকে, তো সেই থিওরি থেকে যে আমি সূত্রগুলো পাচ্ছি, সেখান থেকে আমার ম্যাথগুলো আসছে। তো ওর জন্য কি করতে হবে, বেশি ভালো করে থিওরিটা পড়তে হবে। আচ্ছা, এই ক্ষেত্রেই আপনি ইনডাইরেক্টলি অ্যান্সার দিয়ে দিলেন যে ফিজিক্সে আলটিমেট কমন বা সাজেশন হয় না। সাজেশন হয়তো হতে পারে, কমন জিনিসটা হয় না। কমন কেন হয় না বলছি, কারণ ধরুন আমি কথা বললাম যে আমি বাংলা বা ইংলিশ, আমি ল্যাঙ্গুয়েজ গ্রুপের কথা বলছি, কোনো সাবজেক্টকে ছোট করে না, মানে একদম নিজের ওপিনিয়ন। সেটা হচ্ছে এই সমস্ত সাবজেক্টগুলোতে যে আমাদের গল্প বা কবিতা পোর্শনটা থাকে, তো সেখান থেকে ধরুন এই কথাটি কে বলেছিল বা হু সেড দিস, এই টাইপের প্রশ্ন কিন্তু লিমিটেড। তো এই টাইপের প্রশ্ন হয়তো একটা গল্প থেকে 10টাই আসতে পারে, এবং সেই 10টার মধ্যে থেকেই কিন্তু আসবে। একটুখানি স্যার ইন্টারাপ্ট করলাম, এখন ইংরেজির ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন বদলে, ওই হু সেড দিস এই কোশ্চেনটা প্রাসঙ্গিক ভাবে অনেক ভাবে দিতে পারে। মানে দেখা হয় যে ছেলে মেয়ে কতটা ইংরেজি একা লিখতে পারছে, সেজন্য এখন, যেমন আগে আমাদের আসতো যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি, এখন আর সেই প্রশ্ন দিচ্ছে না। দেখছে যে ছেলে মেয়েদের দক্ষতা কতখানি। স্যাররাও জানে যে ছেলেমেয়েরা একটা নাটক থেকে 3টে ক্যারেক্টার পড়ে যাবে, ওগুলো দেব না আমরা, সেটাই করছে। মানে আপনাদের সাবজেক্টের মতন আর যারা ভালো ছেলে মেয়ে, তারা বছরের শুরু থেকেই এটা মাথা থেকে উড়িয়ে নেয় যে আমরা সায়েন্স নিয়েছি, আমাদের ভালো করে পড়তে হবে। কিন্তু তারপরেও 20% ছেলে মেয়ে আছে যারা সাজেশনের ভরসা করে। আপনি কি স্টুডেন্টদের জন্য সেই সাজেস্টিভ কোশ্চেন ক্লাস 11-12 দিতে পারবেন? না, একদমই না। হয়তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করা 5টা কি 6টা সূত্র হয়তো থাকবে, যে সূত্র থেকে অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসে। আমরা হয়তো ওই 5টা সূত্রের হয়তো 50টা অঙ্ক প্র্যাকটিস করাবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যে এই প্যাটার্নগুলো করে যাও। আচ্ছা, মানে প্যাটার্ন কমন হতে পারে, কোশ্চেন হবে, কোশ্চেন কখনো কমন হয় না। আচ্ছা, সেই প্যাটার্নগুলো নিয়ে আমরা নেক্সট যদি কোনোদিন স্যারের সময় হয়, আমরা ভিডিওস অবশ্যই তৈরি করব। তাহলে এই ফিজিক্সেরও আমরা দেখতে পাই বাজার চলতি প্রচুর বই আছে, সেটা এই সরু বই হোক, মোটা বই হোক, মাঝারি বই হোক। ছেলেমেয়েরা পরীক্ষার আগে, ছেলেমেয়েদের সে মেডিকেল সায়েন্সেই বলুন আর যে কোনো সায়েন্সেই বলুন, ভয়কে কাজে লাগিয়েই তো মানুষ উপার্জন করে। ওই সময় সবাই কি করছে, ওই বইগুলোকে হাতে তুলে নিচ্ছে। আসলে ওই বইগুলোর উপরে কি ভরসা করা যেতে পারে? মানে সাজেশন যে বইগুলো, আমি ফিজিক্সের ব্যাপারে এটাই বলবো যে নামি দামি যে সমস্ত প্রকাশনীগুলো আছে, একটা প্রকাশনী যখন কোনো কিছু নিয়ে রিসার্চ করে, তো তারা রীতিমতো লাস্ট 10 বছরের গ্রাফ তৈরি করে, যে কোন চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে, কত মার্কস করে আসছে, বা কোন টপিকটা থেকে টিচাররা বেশি প্রশ্ন দিতে পছন্দ করছেন, এরকম করে একটা অ্যানালিসিস বা সাজেশন তৈরি করেন। তো এই যে সাজেশনগুলো, সেই সাজেশনগুলো আমি বলবো, যদি কেউ মনে করে যে আমি শুধু এই বইটা পড়েই পরীক্ষা দিতে চলে যাব, সেক্ষেত্রে ভুল হবে। হ্যাঁ, তবে কি আমার পুরো বইটা পড়া আছে, আমার সিলেবাস কমপ্লিট, আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ওগুলো পরীক্ষায় যাওয়ার আগে একবার দেখে গেলাম। সেক্ষেত্রে ওই বইগুলোর উপর অবশ্যই, সেক্ষেত্রে ওগুলো 100% ডিপেন্ডেন্সি করা যাবে না, মানে টেক্সট ফার্স্ট। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বিভিন্ন পড়ার কাছে বা স্কুলে বোর্ড ওয়ার্ক গুলো করেন স্যারেরা, যেগুলো স্টুডেন্টরা নোট করে, সেই নোট এবং যে কোনো টেক্সট বই যদি ভালোভাবে পড়া যায়, সেটা কি এইচএস এর জন্য যথেষ্ট? মানে ধরুন স্যাররা যেগুলো লেখাচ্ছেন, স্যাররা নোটস দিচ্ছেন, জেরক্স দিচ্ছেন, আর বাজারে যে বইগুলো আমরা পাচ্ছি বা টেক্সট বইটা, এগুলোকে কম্বাইন করলে এইচএস এর রেজাল্টের জন্য কি এনাফ? না, এগুলো যদিও এইচএস এর জন্য হয়তো ওই 50% হয়ে যাবে, মানে টেক্সট এবং স্যারের নোটস, হ্যাঁ, সেটা এবং স্যারের পড়ানো, এর বাইরে তাহলে কি আছে? এর বাইরে যেটা ব্যাপারটা, সেটা হচ্ছে ফিজিক্স হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের সাবজেক্ট। মানে আজকে আমি একটা থিওরি পড়াবো, তো সেই থিওরির বেসিসে আমি একটা অঙ্ক করাবো, তো আমি স্টুডেন্ট কি শিখলো, ওই থিওরিটা শিখলো, অ্যান্ড ওই থিওরির বেসিসে খালি সূত্রটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা শিখলো। কিন্তু ও যদি ভেতরে না ঢোকে যে কিভাবে জিনিসটা হচ্ছে, তো ওকে যখন সেম টাইপের প্রশ্ন আর একটা পরীক্ষায় দেবে, ঘুরিয়ে দেবে, হয়তো প্রশ্নটার মানেই বুঝতে পারলো না। তাতে সেক্ষেত্রে ও যদি মানে বাড়িতে সারাদিন ধরে বসে সব থিওরি মুখস্থ করে, বা স্যার যে অঙ্কগুলো করিয়েছেন শুধুমাত্র সেইগুলোই করে পরীক্ষায় এই আশা করে যায় যে এর মধ্যে থেকেই আসবে, সেক্ষেত্রে সেটা ভুল হবে। আচ্ছা, কি করতে হবে?
যে থিওরিটা আমি পড়ছি ওটা যেন আমি সম্পূর্ণ মন থেকে বুঝি, মানে ফিজিক্সটা যেন বুঝে কেউ যদি মানে ফিজিক্সটা যদি মানে থিওরিটা যদি খুব ভালো করে বুঝে যায়, তারপরে অনেক রকম প্যাটার্নের ম্যাথ হয়, সেগুলো প্রবলেমস হয়, সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে তবে এনাফ। কিন্তু সেটা ওকে বুঝতে হবে, আমি এটাই বলতে চাইছি। মানে মুখস্থর মতো করে আমি ওই থিওরি, মানে আমি পড়ানোর অভিজ্ঞতা থেকেই বলছি, 100টা স্টুডেন্টের মধ্যে 80টা স্টুডেন্টই যদি আমি কিছু করিয়ে দিলাম থিওরিস, তো ওরা ওই বোর্ডে একটা টুকে নিয়ে চলে গেল বাড়িতে, পরের দিন যদি আমি ওটাই লিখতে দিই পারছে, মানে বাড়িতে পড়াশোনা করছে, কিন্তু ওই পড়াশোনাটা কিন্তু পরীক্ষায় গিয়ে কাজে লাগবে না, কারণ পরীক্ষায় গিয়ে যে প্রশ্নটা আসছে হয়তো ওটার মানে উদ্ধার করতে হবে। মানে স্টুডিয়াস হলে হবে না এখানে। এক্স্যাক্টলি, স্টুডিয়াস হলে হবে না, মানে ওখানে অ্যাপ্লিকেশনটাকে বুঝতে হবে। একদম, মানে আমি ওই সূত্রটা বা ওই থিওরিটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা যখনই বুঝে যাব, তারপরে এরা যে মাত্রায় মানে স্টুডেন্টরা যে মাত্রায় প্র্যাকটিস করছে আমার হয়তো অত প্র্যাকটিস লাগবেও না। স্মার্ট স্টাডি করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি। টেস্ট পেপার প্রশ্ন বিচিত্রা এই বইগুলো কতখানি হেল্পফুল ফর সায়েন্স স্টুডেন্ট অর স্পেশালি ফর ফিজিক্স? ভীষণ 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 এই সেন্সে যে, কারণ এটাই বোঝায় যে যখন আপনি এরকম আলাদা আলাদা টেস্ট পেপারের পেজগুলো সলভ করবেন এবং দেখবেন কোনো প্রশ্ন মিলছে না, তার থেকেই কিন্তু বোঝা যায় যে এক একজন ফিজিক্স টিচারের মাথা এক এক রকম কাজ করে। তো তার মানে যে আমি এতদিন যেগুলো করে এসেছি সেগুলোই যে এইচএসে আসবে এমন কোনো কথা নেই। তো তার থেকে কি করতে হবে আমার, এর থেকে এই বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন প্র্যাকটিস করতে করতে একই থিওরির যখন আমি বিভিন্ন প্রবলেম সেট করব, বিশেষ করে আমি প্রশ্ন বিচিত্রার কথা বলি, আমি প্রশ্ন বিচিত্রা যে চ্যাপ্টার ওয়াইজ সেটগুলো আছে সেটার একটা ভীষণ বড় ফ্যান, কারণ ওখানে একটা জায়গায় প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর করে যত রকম প্রবলেম আজ পর্যন্ত পাওয়া গেছে সব প্যাটার্নগুলো দেওয়া আছে। তো কোনো স্টুডেন্ট যদি এখন মনে করে যে আমার সারা বছর খুব ভালো প্রিপারেশন আছে, এই মুহূর্তে আমি কি প্র্যাকটিস করব, তো প্রশ্ন বিচিত্রার থেকে বড় এখন তোমার সাথী কেউ হবে না। প্রশ্ন বিচিত্রা বাই রায়ান মার্টিন। তো আমাদেরকে কেউ পয়সা দেয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস নট পেইড প্রমোশন। যেটা তোমাদের জন্য ভালো সেটাই আমরা বলবো। যেমন আমি তো ডাফ এন্ড দাত করাই, কোশ্চেন বাঞ্চ করাই, তো তারা আমাকে কখনো কিছু দেয়নি, আর আমরা এই বইয়ের রিভিউ নিয়ে আলোচনা করি না। তো যেটা তোমাদের ক্ষেত্রে ভালো সেটাই স্যার বলবো। অবশ্যই সে তুমি স্যার ছায়া প্রকাশনীও বলেছিলেন মাঝে যে শেষের দিকে সালের কোশ্চেনগুলো অ্যানসার। অবশ্যই অবশ্যই। তো স্যার যারা সারা বছর পড়াশোনা করেনি বা মোটামুটি পড়াশোনা করেছে, হাতে 3 মাস সময় কম, আপনি তো বললেন যে এই মুহূর্তে তারা কিভাবে পড়বেন, তো সেটা তো আপনি বলেই দিলেন যে কিভাবে পুরো ভিডিওতে আমরা আলোচনা করলাম। এবার আমার প্রশ্ন, ফিজিক্সে যারা 100 পাবে, রাজ্য জুড়ে অনেকেই পাবে, তারা কি এমন করে, মানে তারা কেন পায়, কিভাবে পায়? ওই যে একদম প্রথমেই বলেছিলাম যেটা, সে বুঝে পড়তে হবে, ফিজিক্সের ভিতরে ঢুকে যেতে, মানে সাবজেক্টের ভালোবাসা। একদম সাবজেক্টের ভালোবাসা, মানে আমি যে টপিকটা পড়ছি সেই টপিকটা শুধু পড়বো না। তার মানে স্যার এটা কি আপনি ক্লিয়ারলি বলছেন যে খুব স্টুডিয়াস ছেলে মেয়েরা কিন্তু ফিজিক্সে 100 নাও পেতে পারে? মানে এটা মানে শুনতে খারাপ লাগলেও সত্যি সত্যি যে শুধুমাত্র স্টুডিয়াস হয়ে হয়তো ম্যাথামেটিক্সে নাম্বার উঠবে, প্রচুর পরিমাণে নাম্বার উঠবে, ম্যাথামেটিক্সে একই প্যাটার্নের কোশ্চেন আসে, হ্যাঁ, ফিজিক্সে নতুন নতুন প্রবলেম তৈরি করা হয়, তো এই যে বললাম ব্যাপারটা। তো ওইটার কারণেই যেটা হয় যে অর্ধেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে প্রশ্নটাই বুঝতে পারে না কি চেয়েছে, সেক্ষেত্রে অ্যান্সারটা করতে পারে না। তো তার জন্য কি করতে হবে, যে আমি যে থিওরিটা পড়ছি, যারা এখন 11-এ পড়ছো তারা তো 12-এ উঠবে, আর 11-এর থেকে তোমাদের 12-এ অ্যাপ্লিকেশন একটু কম আছে, একটু বেশি ইজি সিলেবাস। তো সেক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা থিওরি পড়ার সময় তোমাকে বুঝে পড়তে হবে, ভীষণভাবে বুঝে পড়তে হবে, এবং শুধু বুঝলে হবে না, বোঝার পরে সেই জিনিসটা নিয়ে রীতিমতো ভাবতে হবে বাড়িতে। তুমি যখন পড়তে পড়তে ঘটনাটা কি ঘটছে ভিজুয়ালাইজ করতে হবে মাথার মধ্যে। এই মুহূর্তে তো ভিজুয়ালাইজ করা সম্ভব না। এখন যদি কারোর সারা বছর না পড়া থাকে সেক্ষেত্রে 100 পাওয়াটা ওটা একটা ইম্পসিবল, মানে ইম্পসিবল, অপ্রিয় সত্য, অ্যাবসার্ড একটা স্বপ্ন হয়ে যাবে, ওটা হবে না। হ্যাঁ, তবে যারা সারা বছর খুব ভালো প্র্যাকটিস করেছো এবং হাতের কাছে যে প্রবলেম পাচ্ছ সেটাই সলভ করে ফেলার ক্ষমতা রাখছো, তাদেরকে বলবো তারা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র এই সময় প্র্যাকটিস করতেই পারো চাইলে, যে নিট যেই এই সমস্ত যে প্রবলেমগুলো হয়। তো বইয়ের পেছনে দেখবে, ছায়া প্রকাশনীর বইয়ের কথাই বললাম, তো ওর বইয়ের পেছনেই এরকম অনেক প্রবলেমস দেওয়া থাকে, বা এমসিকিউ প্রবলেমস দেওয়া থাকে, এক্সারসাইজ, তো তারপরে আরো বিভিন্ন বই। তো তোমার কাছে এখন যা বই আছে, যে কোনো জায়গায় যা প্রবলেম থাকবে, এখন শুধু প্রবলেম সলভ করো। কোনো থিওরিটা যদি মনে হয়ে থাকে যে একটু ভুলে যাচ্ছে, থিওরিটা প্র্যাকটিস করে নিও। প্রবলেমের পর প্রবলেম যত করবে তত সেই থিওরিটা সম্পর্কে তোমার ধারণাটা সম্যক হবে, আরো ভালো হবে।
যাই হোক, আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। থ্যাংক ইউ স্যার ফর গিভিং আস সো মেনি নলেজেবল ইনফরমেশনস রিগার্ডিং ফিজিক্স, এবং আশা করছি অনেক কিছু আমারও ক্লিয়ার হলো, তোমাদেরও ক্লিয়ার করতে পেরেছে। যেতে যেতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, বিশেষ করে ফিজিক্সের জন্য আপনার কিছু কথা ওরা শুনুন, যাতে করে ওদের অ্যাটলিস্ট কনফিডেন্সটা বুস্ট হয়। এটাই বলবো যে ময়দানে নেমে যখন গেছি আর হাতে 1 মাসও সময় নেই, তো এর মাঝখানে টেনশন করে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে তো হয় না। তো যারা প্রোক্রাস্টিনেশনে ভুগছো, বারবার করে এরকম মনে হচ্ছে যে শুরু করতে পারছি না, একটু কষ্ট করে হলেও শুরুটা করো, জাস্ট শুরুটা করো। আমার কথাটা শুনে আস্তে আস্তে পথটা ইজি লাগবে। তো তুমি এখন এটাই তো টেনশন করছো যে হয়তো আমি ফেল করে যাব। তা তুমি ভাবো, ফেল করার থেকে খারাপ তো কিছু তোমার সাথে হবে না। ফেল করাটাই সব থেকে খারাপ জিনিস। এই অবস্থায় তার মানে তোমার একটাই কাজ করার আছে, ফেল যাতে না করতে পারো সেই চেষ্টাটা। তাহলে এক্ষেত্রে কি মডার্ন ফিজিক্সের যে ব্যাপারটা বললাম, তো একটা চ্যাপ্টার ধরো, তুমি ধরে নাও তুমি ফেল করে গেছো, হ্যাঁ কিছু মনে করো না, আমি বলছি তুমি ধরে নাও তুমি ফেল করে গেছো। এই অবস্থায় তুমি একটা চ্যাপ্টার ধরো না, ধরে দেখো তুমি 2 দিনে কমপ্লিট করতে পারো কিনা। আশা করি সারা বছর যে একটু হলেও পড়েছে পারবে। ওই একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে একটু তো কনফিডেন্স পাবে যে আমার সাপোজ ওয়েবের চ্যাপ্টারটা যেটা সেটা কমপ্লিট করলাম, বা কমিউনিকেশন সিস্টেম কমপ্লিট করলাম, আমার 6 নাম্বার হয়ে গেল। এরকম করে করে যখন তুমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে দেখবে যে 21 নাম্বারের চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেছে। 21 নাম্বার মানে তুমি 5 নম্বরটা কিন্তু পেয়ে গেলে। এবার তারপরে তো তোমার হাতে সময় থাকছে, তুমি দেখো না কতটা নম্বর তুলতে পারো। এভাবে প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই পরীক্ষা ভালো হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যাক, সবাই ভালো থেকো। পুরো কথাগুলো মন দিয়ে শুনলে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। স্যারের কাছ থেকে আমরা আগামীতে অনেক ভিডিও এক্সপেক্ট করছি। তোমাদের কোন চ্যাপ্টারটাতে প্রবলেম হচ্ছে স্পেশালি, আর তোমাদের এই ওরিয়েন্টেড কি কি জানার ইচ্ছে আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। আর সবার জ্বর হচ্ছে, প্লিজ এখন ঠান্ডা কেউ লাগিও না, খুব সমস্যা সবার জ্বর। এখন হেলথটাকে আগে প্রায়োরিটি দাও, রাত জেগে পড়ো, কিন্তু হেলথ আগে। যাই হোক, ভালো থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।